মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতাকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ, হট্টগোল। জুলাই আন্দোলনে হামলার ঘটনায় অস্ত্র হাতে দেখা যায় সাজ্জাদকে। ময়মনসিংহ মেডিকেলের মর্গে নারীর মরদেহ ধর্ষণ, পরিবহনকারী যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সর্বোচ্চ সাজার দাবিতে বিক্ষোভ। নাব্যতা সংকটে জামালপুরে নৌপথে চলাচলে ভোগান্তি, প্রকট হচ্ছে ভাঙন। নদী শাসনের পরামর্শ বিশেষজ্ঞদের। গভীরতা কমের কারণে এই যে আমাদের যে কায়েম সম্পদটা, এই সম্পদটা ভেঙে নেয়। আমাদের এই নদীটা খনন হলে আমাদের সবচেয়ে বেটার। নদী শাসনের নিয়ম হলো প্রতি 40 বছর অন্তর অন্তর নদী খনন করতে হয়। প্রতিষ্ঠার 5 যুগেও লাভের মুখ দেখেনি ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিল। বিভিন্ন অনিয়মের অভিযোগ, প্রতি কেজি চিনিতে লোকসান 175 টাকা। কারেন্ট মাজরা পোকার আক্রমণে ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় মেহেরপুরের কৃষক। দেখা দিয়েছে গোড়া পচা রোগ, কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ। এগুলা শীষ বেরোয়নি, এই ধানগুলার কেন তো খুবই মাজরার পোকার অত্যাচার। আমাদের ব্যয়বহুল হয়ে যাচ্ছে, টাকা পয়সা বেশি খরচ হচ্ছে বিঘা প্রতিতে। গতবারকার তুলনায় ফলন অর্ধেক হয়ে যাবে, তো 20 মন হয়তো 10 মন হবে। কৃষি দপ্তর থেকে কোনো লোক দেখিনি আমাদের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ছাত্র জনতার আন্দোলনে মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আদালতে তোলার সময় তুলকালাম হয়েছে। আসামিকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে তোলা হলে বিচারক আসামির 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে হামলার ঘটনায় অস্ত্র হাতে সাজ্জাদের একাধিক ভিডিও ভাইরাল হয়। জুলাই আন্দোলনে মুন্সিগঞ্জে হত্যা মামলার অন্যতম আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনকে আদালতে তোলার খবরে ভিড় জমায় উৎসুক জনতা। দুপুরে প্রিজন ভ্যান থেকে তাকে নামানো হলে আদালত চত্বরে দেখা দেয় উত্তেজনা। আসামিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে বিক্ষুব্ধরা। মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে পরিস্থিতি। অ্যাকশনে যায় পুলিশ ও সেনা সদস্যরা। আদালত চত্বর থেকে সরিয়ে দেওয়া হয় বিশৃঙ্খলাকারীদের। পরে সাজ্জাদকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আশিকুর রহমান 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার করার পরে 10 দিন রিমান্ড চেয়েছিল। আমরা 10 দিনের রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেছি, অডিও, ভিডিও এবং স্টিল ছবি বিজ্ঞ আদালতে দাখিল করেছি। সেই অনুযায়ী বিজ্ঞ আদালত তাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ছাত্র জনতার আন্দোলনে শ্রমিক সজল মোল্লা হত্যার মামলায় বুধবার রাতে ঢাকার ডেমরা থেকে সাজ্জাদকে গ্রেফতার করে ডিবি টিম। পরে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরিপূর্ণ বিশ্বাস আছে তারা যে 10 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে, সেই 10 দিনের মধ্যে আসামির থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো উঠে আসবে সে অনুযায়ী খুব দ্রুতই বিচার কার্য শেষ হবে। অভ্যুত্থানে মুন্সিগঞ্জে 3টি হত্যার ঘটনাতেই আসামি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন। হামলার ঘটনায় অস্ত্র হাতে তার একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পাবনার ফরিদপুরে পূর্ব বিরোধের জেরে 2 গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে উপজেলার পুঙ্গুলি গ্রামে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, বাদশাহ ও হাজি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। গত কোরবানির ঈদের নামাজে ঈদগাহ সামনে বসা নিয়ে দ্বন্দ্ব হয় দুপক্ষের। পুরনো সেই দ্বন্দ্বের জেরে সকালে আবারও উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি থমথমে এখনো, মোতায়েন রয়েছে পুলিশ।
আধিপত্য বিস্তার নিয়ে ফের তুলকালাম হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। রাতের আধারে টর্চ জেলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ব্যাপক মারামারির কারণে কুমিল্লা সিলেট মহাসড়কে ঘণ্টা তিনেক বন্ধ থাকে চলাচল। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। মহাসড়কে বন্ধ যান চলাচল, কারণ রাতের আধারে টর্চ জেলেই রাস্তায় সংঘর্ষ জড়িয়েছে দুই পক্ষ। রণক্ষেত্রে রূপ নিয়েছে গোটা এলাকা। এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হল ব্রাহ্মণবাড়িয়া। বুধবার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের দাঙ্গাবাজরা এলাকায় ঘণ্টা তিনেকের মতো চলে এই সংঘর্ষ। এতে সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। অন্ধকার দূর করতে টর্চের পাশাপাশি রাস্তায় আগুনও জ্বালানো হয়। যখন গোষ্ঠীগত দাঙ্গা শুরু হয়ে যায় তখন তারা ওই যে আমাদের যে কুমিল্লা এবং কুমিল্লা বিশ্ব রুট, যেটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুটকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হয়ে কুমিল্লা রুট হয়, কুমিল্লা দীর্ঘগামী রাস্তা, এই রাস্তার দুই পাশে তারা দুই গোষ্ঠীর লোকজন অবস্থান নিচ্ছে এবং ইট পাটকেল মারতেছে। তারা বেশি ছিল। পরবর্তী থানা থেকে আমরা আসছি। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদরের উত্তর সহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে দুপক্ষের লোকজন টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। তাদের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বৈরিতা এবং শত্রুতা আছে। দীর্ঘ শত্রুতার কারণে তারা একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। বিগত 3 দিন আগে তাদের মধ্যে একটা ছোটোখাটো ভুল বুঝাবুঝি হয় এবং এই ভুল বুঝাবুঝির বিষয়টা আজকে তারা বিকালে বসছিল মীমাংসার জন্য এবং মীমাংসা হয়ে গেছিল। হওয়ার পরে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আবার কথা কাটাকাটি এবং কথা কাটাকাটির পরে বিষয়টা বড় সংঘর্ষে রূপান্তরিত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এই ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলা মারামারির পর এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে ইয়ার্ন মিলস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় 2 ঘণ্টা অবরোধ করে রাখে কয়েক হাজার শ্রমিক। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে প্রথমে কথা বলেন শিল্প ও হাইওয়ে পুলিশের সদস্যরা। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। তাদের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের তারিখ ছিল 10 অক্টোবর। পরে কারখানা কর্তৃপক্ষ তা পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করলেও কথা রাখেনি। দশ তারিখ আগে বেতন দিতে, আর যদি তারা ফ্যাক্টরি এভাবে চালা, তারপর চালানোর দরকার নেই, বন্ধ করে দেখ। আমরা 2 মাসের বেতন পাই, আমরা 2 মাস ধরে বেতন পাই না, তারা কিছু পায় না, আমরা সাথে শুধু মিটিং করে। তারা বেতনের দাবিতে আন্দোলন করছে বলে আমরা জানতে পেরেছি। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি, তারা আলোচনার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করছে। নারীর মরদেহ যেন নিরাপদ নয়। ময়মনসিংহে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ। মেডিকেলের মর্গে রাখা ছিল আত্মহত্যা করা ওই নারীর মরদেহ। পোস্টমর্টেমের সময় চিকিৎসকের কাছে ধরা পড়ে বর্বর এই ঘটনা। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বেরিয়ে আসে মরদেহ পরিবহনকারী যুবকই করেছে এই ঘৃণ্য অপরাধ। গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আমায় তোমরা ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমাকে কবর দেওয়ার পর চারদিকে সুন্দর করে বেড়া দিও, যেন কুকুরও ঢুকতে না পারে। আত্মহত্যার আগে ময়মনসিংহের এক নারীর লিখে যাওয়া চিঠির লাইন এগুলো। ময়না তদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টেম এক্সামিনেশন করেন, তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে, সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করা হয়েছে। এরপর খবর দেয়া হয় পুলিশকে। বেরিয়ে আসে এক বর্বর ঘটনা। গেল 19 অক্টোবর রাতে আত্মহত্যা করেন এক নারী। 20 অক্টোবর সাইদ নামে এক যুবক ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ময়মনসিংহ মেডিকেলের মর্গে। দুপুরে মর্গেই মরদেহের সাথে যৌন সঙ্গম করে সাইদ। 1টা থেকে 1:30টার মধ্যে, সেই সময় তখন কেউ ছিল না, মর্গে কেউ না থাকায় সেই সুযোগটা সে কাজে লাগায়। সে প্রথমবার মর্গে ঢুকে বের হয়ে গেছিল। দ্বিতীয়বার যখন আবার মর্গে ঢুকে
সে তখন ডেড বডির সাথে সেই যৌন কার্যক্রম করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এমন ঘটনা নতুন নয়, বলছেন ভয়ঙ্কর, বিপজ্জনক, মানসিক বিকারগ্রস্ত অপরাধী এরা। এটা একটা ধরনের সেক্সুয়াল পারভার্সন এবং এটা না হচ্ছে নেক্রোফিলিয়া। নেক্রো মানে ডেড বডি, ফিলিয়া হচ্ছে তার প্রতি সেক্সুয়াল অ্যাফিনিটি, এইটুকুই। তো এরা অবশ্যই সমাজের জন্য ভয়ঙ্কর, কিন্তু তারা বিপজ্জনক। পুরোপুরি হাসপাতালের কর্তৃপক্ষের গাফলতির কারণেই হয়েছে বলে আমি মনে করছি। এখানে শুধু নারীর লাশ কেন, পুরুষের লাশও নিরাপদ না মর্গে। এটা আমরা অনেক সময় দেখেছি যে লাশগুলোকে রাখা হয়, সেখানে লাশগুলো কখনোই নিরাপত্তায় থাকে না। এরই মধ্যে ওই যুবককে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। মৃত মানুষের সাথে এ ধরনের অপরাধের ঘটনা জানাজানির পর হতবম্ব এলাকার মানুষ। বলছেন এ ধরনের ভয়ঙ্কর অপরাধের ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করা হোক, সেই সাথে দ্রুত নিশ্চিত করা হোক শাস্তি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তরুণীর মরদেহ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় জনতা। দুপুরে হালুয়াঘাট উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অভিযুক্ত আবু সাইদের মৃত্যুদণ্ড এবং হাসপাতালের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিচারের দাবি জানায় ভুক্তভোগীর পরিবার। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। একটা মৃত ব্যক্তির সাথে এটা কি করা উচিত ছিল? এটা তো আইনের লোক ছিল, তার মনে তো ভয় থাকা উচিত ছিল। এত বড় হসপিটালে, যে কিনা নাম করা হসপিটাল, সেখানে যদি দর্শন হতে পারে তাহলে আমরা নারীরা কি নিরাপত্তা পাবো? তাকে গ্রেফতার করে জেল হাজতে নিয়ে আসে। আমরা আশা করি খুব দ্রুতই চার্জশিট জমা দিবে এবং আইনানুগভাবে তার সর্বোচ্চ সাজাই নিশ্চিত করা হবে। 16 নদ নদী বেষ্টিত জেলা জামালপুর। নদীর সাথে জন্ম থেকেই সখ্যতা এই অঞ্চলের মানুষের। তবে সম্প্রতি নদীগুলোয় নাব্যতা সংকট দেখা দেয় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে নৌযান চলাচল, অন্যদিকে প্রকট হচ্ছে নদী ভাঙন। বিশেষজ্ঞরা বলছেন সংকট থেকে রক্ষায় প্রয়োজন নদী শাসন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ছোট নদী খনন করা হলেও বড় নদীগুলো খননের কোনো পরিকল্পনা নেই। পড়ন্ত বিকেল, নিস্তব্ধ চারপাশ। নদীর স্বচ্ছ জলে প্রতিফলিত হচ্ছে অস্ত যাওয়া রক্তিম সূর্যের আভা। অপার্থিব এই সৌন্দর্যের মাঝে যেন কালিমা হয়ে দাঁড়িয়েছে দুটি ট্যাগবোট জাহাজ। জামালপুরের ইসলামপুর এলাকায় যমুনা নদীর বুকে 2 বর্ষা ধরে জাহাজগুলো আটকে রয়েছে। ভেতর থেকে চুরি হয়েছে মালামাল। আধার নামলে ভেতরে চলে মাদক সেবন সহ অসামাজিক কার্যকলাপ। কিন্তু জাহাজগুলো এখানে আসলো কিভাবে, বা এখনো সরানো হচ্ছে না কেন? 2 অবস্থা ওই সুন্নাতপুরি আসলো, আর ওটার মধ্যে আসিও যে সব জুয়া টুয়া খেলায়, গাঁজা টাঞ্জা খায়, মদ টদ খায়। যাওয়ার সময় জিনিসপাতি যা পায় হুসকি নিয়ে যায়। এখানকার জাহাজের মধ্যে আর কিছু নাই। এই জাহাজের কে বা কাহারা মালিক তা জানি না। আমি এই পাইলিং থেকে দেখতে আসি 2 বছর থেকে জাহাজ দুটো ওখানে আটকা। শুধু এই 2টি জাহাজ নয়, নাব্যতা সংকটে বন্ধ হয়ে পড়েছে কোটি টাকা ব্যয়ে তৈরি বাহাদুরাবাদ ফেরিঘাট। হরহামেশাই দেখা দিচ্ছে নদী ভাঙন। ক্ষতিগ্রস্ত হচ্ছে তীরবর্তী বাসিন্দারা। এখন তো বর্তমানে ভরা পানি মৌসুম, বর্ষার দিন, পানির জৈবন বয়স। এখনো নদীর মাঝখানে নৌকা আমরা চলে যাই, নৌকা থেকে যায়, নৌকা আটকে যায়। চাষাবাদ করা যায় না, শুধু বালু আর বালু। নদী বড় হয় কিন্তু নদী তো গভীরতা হয় না। গভীরতা কমের কারণে এই যে আমাদের যে কায়েম সম্পদটা, এই সম্পদটা ভেঙে নেয়। মাঝে আপনার চর উঠে যায়, তখন আপনার নদীটা পানিটা যাইতে পারে না, গভীরতা হয় না। এই কারণে আপনার যেদিকে কুল পায় সেদিকে ভাঙ্গে। যমুনা ও ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীতেই এক পাশে ভেঙে অন্যদিকে জেগে উঠেছে চর। এতে নৌপথে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। শীত আর বর্ষা নাই, সব সময় আমাদের 12 মাস আমাদের এই নদীটা খনন হলে আমাদের সবচেয়ে বেটার। নদী চরপরি জায়গা, নদীর জায়গায় মনে করেন শুকিয়ে জায়গা, এই জায়গাতে গহীন থাকে, আর এক জায়গাতে শুকিয়ে যায়। এসব দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে নদী শাসনের পাশাপাশি তীরবর্তী এলাকায় বনায়নের তাগিদ বিশেষজ্ঞদের।
জামালপুরে নদীর নাব্যতা হারিয়ে গেছে অনেক আগের থেকেই। আমরা জানি যে ব্রিটিশ আমলের পর থেকে আর নদী খনন হয় নাই। নদী শাসনের নিয়ম হলো প্রতি 40 বছর অন্তর অন্তর নদী খনন করতে হয়। একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে নদীর ড্রেজিংটি যথাযথভাবে সম্পন্ন করা, যাতে নদীতে নাব্যতা বজায় থাকে, পানির প্রবাহ যথাযথভাবে নদীর মধ্যবর্তী এলাকা দিয়েই প্রবাহিত হতে পারে। বড় নদী খননের কোনো পরিকল্পনা না থাকলেও ছোট নদীগুলো খননের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। জলাশয় এবং ছোট নদী খাল খননের জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটা ফার্স্ট ফেজ আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। জেলায় নদী তীরবর্তী এলাকা রয়েছে 400 কিলোমিটার। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ঢাকা স্ট্রিমের সংবাদকর্মীর আত্মহননে প্ররোচনার অভিযোগে মানববন্ধন করেছেন ঝিনাইদহের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা। সকালে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধনটি হয়। এ সময় গণমাধ্যম কর্মী স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের দাবি জানান তারা। উপস্থিত ছিলেন নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, বিহঙ্গ নাট্যগোষ্ঠীর সভাপতি ও বাসদের জেলা সভাপতি সহ অন্যান্যরাও। এর আগে গত 18 অক্টোবর ঢাকা স্ট্রিম নামের অনলাইন সংবাদ মাধ্যমের কর্মী স্বর্ণময়ী বিশ্বাস নিজ বাসায় আত্মহত্যা করেন। স্বজনদের অভিযোগ, ঢাকা স্ট্রিমের সিনিয়র এক সহকর্মীর প্ররোচনায় আত্মহত্যা করেন ওই নারী। টাইফয়েডের টিকার কার্যকারিতা 85%। এই টিকা নিলে কোনো ক্ষতি নেই। আবারও আশ্বস্ত করলেন চিকিৎসা বিজ্ঞানী ও চিকিৎসকেরা। তারা জানান, এই টিকা ট্রায়াল নয়, সুরক্ষার অংশ হিসেবে দেয়া হচ্ছে। সকালে রাজধানীর সিরডাপে এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। দেশে প্রতি বছর প্রায় 5 লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। তাদের 68% শিশু। রোগ প্রতিরোধে 12 অক্টোবর 9 মাস থেকে 15 বছরের শিশুদের দেয়া হচ্ছে টাইফয়েডের টিকা। প্রায় 5 কোটি শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্য। এ পর্যন্ত টিকা নিয়েছে 1,70,00,000। মফস্বলের তুলনায় শহরে টিকা নেয়ার হার কম। দূষিত খাবার, পানি, এটা তো আমরা খুব সহজে সরাতে পারবো না। আমরা যদি একটা টিকা দিয়ে দিই একটা বাচ্চাকে, সে তার 85% চান্স আছে যে সে টাইফয়েড জ্বর হবে না। আরেকটা জিনিস হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স। সেটাতে কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স সাংঘাতিকভাবে বেড়ে গেছে এবং বাংলাদেশেও চিকিৎসকরা যে ব্যবহার করছেন একটার পর একটা অ্যান্টিবায়োটিক, সবসময় কার্যকরী হচ্ছে না। সিরডাপে টিকার অগ্রগতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করে স্বাস্থ্য বিভাগ। সেখানে বক্তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকা বিরোধী গুজব ও অপপ্রচারে প্রভাব পড়েছে কর্মসূচিতে। বাংলাদেশে টাইফয়েডের বার্ডেন আশেপাশের এবং পৃথিবীর প্রায় অধিকাংশ দেশের চেয়ে অনেক বেশি। এটা নিরাপদ কিনা, এটা নিরাপত্তা বড় ধরনের গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে। এটা কার্যকর কিনা, এটার ইমিউনোজেনিসিটি আমি ডিটেইলে যেতে চাই না, তারপরে বলতে চাই যেটার স্ট্রং অ্যান্টিবডি প্রোডাকশন 97% এবং এটা প্রোটেক্টিভ অ্যান্টিবডি করে শতকরা 90% ক্ষেত্রে। অতএব এটা কার্যকর। 13 নভেম্বর পর্যন্ত চলবে টাইফয়েড টিকা কর্মসূচি। বাংলাদেশ ছাড়াও আরো 6টি দেশে এই টিকা দেয়া হয়েছে। বিশ্বের স্বীকৃত পদ্ধতি, প্রতিষ্ঠান, জার্নাল এবং বিজ্ঞানীদের উপর আস্থা রেখে আপনার শিশুকে টিকাটি দেওয়ার ব্যবস্থা করবেন। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়ায় একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় 10 জন আহত হয়েছেন। উপজেলার মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামের বরফ কলে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 5 জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ লিকেজ হয়। মুহূর্তেই গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। নোয়াখালীতে নেশা জাতীয় স্প্রে ছিটিয়ে 3টি বসতঘর থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। বেগমগঞ্জের ভবভদ্রী গ্রামের রাতের আধারে কামরুল হাসান কমল মেম্বার, মোহাম্মদ শাহজাহান ও খোরশেদ আলমের বসতঘরে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, বাড়ির কাছাকাছি প্রবেশ করে চোরচক্র নেশা জাতীয় স্প্রে ছিটিয়ে প্রথমে পরিবারের সদস্যদের অচেতন করে। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে 15 ভরি স্বর্ণ ও নগদ 25,000 টাকা চুরি করে নিয়ে যায়। স্প্রের কারণে 3 ঘরের অন্তত 10 জন অসুস্থ হয়ে পড়ে। এখনও বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি 5 জন। দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প মোবারকগঞ্জ সুগার মিলস।
প্রতিষ্ঠার পঞ্চম যুগে এসেও দেখেনি লাভের মুখ। বলা হচ্ছে বিগত সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে চিনি কলকে ঘিরে। শ্রমিক নিয়োগ ও যন্ত্রাংশ কেনাকাটাতেও অনিয়মের অভিযোগ রয়েছে। জেলার একমাত্র ভারী শিল্প কারখানা মোবারকগঞ্জ সুগার মিলস 1965 সালের যন্ত্রাংশ দিয়ে অ্যানালগ পদ্ধতিতে এখন পর্যন্ত চলছে উৎপাদন। অব্যবস্থাপনায় উৎপাদন কমেছে। শ্রমিকদের অভিযোগ, বিগত সরকারের আমলে সিন্ডিকেট এখনো পর্যন্ত দাপটের সাথেই অনিয়ম করে যাচ্ছে। বাংলাদেশে অনেক অনিয়ম দুর্নীতির ভিতর দিয়ে গিয়েছে। তার ভিতরে আমাদের মোবারকগঞ্জ সুগার মিলও সেই আওতায় ছিল। মান্তাতা আমলে যে জাত সেই জাতই চলছে, জাতগুলো মডিফাইড নেই। আখের সুগারের পার্সেন্টেজ কম, যার কারণে চিনির আপনার উৎপাদনও কম হয়। শ্রমিক এবং কৃষকের সাথে মিল থাকতে হবে, প্রশাসনিক মিল থাকতে হবে। সবাই মিলে যদি আজকে ফিরে চায় তো এই মিল দ্বারা বন্ধ মিলগুলো আবার চালু হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। প্রায় 12,500 টন উৎপাদন ক্ষমতার এই মিলে চিনির পাশাপাশি অতিরিক্ত উৎপাদন করছে চিটাগুড়, ব্যাগাস এবং প্রেসমাড। আমরা এটা যদি আধুনিকায়ন করতে পারি, আমার মনে হয় যে লস অনেক অংশেই কমে আসবে এবং এইখানে কিছু নীতিগত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। না নিলে এই মিলটি বা এই মিল কর্পোরেশনটা আগামী দিনে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। 1 কেজি চিনি উৎপাদনে খরচ পড়ছে 280 থেকে 300 টাকা, তবে বাজারে বিক্রি হচ্ছে 125 টাকা দরে। 1184 জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে কাজ করছে 658 জন। তবে কর্তৃপক্ষের দাবি কারখানাটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই সুগার মিলের সাথে অত্র এলাকার অত্র মিলের শ্রমিক, কর্মচারী এবং আখ চাষিরা জড়িত। যদি সুগার মিলটা ঘুরে দাঁড়ায় তাহলে এই মিলের সাথে জড়িত শ্রমিক, কর্মচারী এবং আখ চাষিদের ভাগ্যের চাকা ঘুরবে বলে আমি আশা করি। এই কারখানাটিতে চিনি উৎপাদন শুরু করে 1967-68 অর্থ বছরে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষকেরা। কাজ করছে না কীটনাশক, ব্যয় বাড়ছে উৎপাদনে। কৃষি অফিসের দাবি, পোকার আক্রমণ ঠেকাতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে, তবে কৃষকদের অভিযোগ কৃষি কর্মকর্তাদের নাগাল না পাওয়ার। মেহেরপুর সদর উপজেলা বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এসেছে ফসল, তবু হাসি নেই কৃষকের মুখে। হাসি থাকার কথাও না। কঠোর পরিশ্রমে ফসল ঘরে তোলার আগেই যে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণে বিপর্যস্ত ধান ক্ষেত। পোকার আক্রমণে কালো আকার ধারণ করেছে ধানের শীষ। কিছু কিছু তো খুবই বেশি, আর এই যেগুলা শীষ বেরোয়নি এই ধানগুলার কেন তো খুবই মাজরার পোকার অত্যাচারী। শুধু পোকা না, মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে ধানের গোড়া পচারও। একাধিকবার কীটনাশক দিয়েও কোনো কাজ হয়নি। কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তাদের সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না তারা, ফলে ঠিকভাবে দমন করা সম্ভব হচ্ছে না পোকা। ধান লাগানোর পরে 15 দিন পর দাবন বীজ দিয়েছি। 25 কাঠা জমির উপরে 2 প্যাকেট, নাগে 1 প্যাকেট দিয়ে বিষে কাজ হলো না। গতবারকার তুলনায় ফলন অর্ধেক হয়ে যাবে। 20 মন হয়তো 10 মন হবে। কৃষি দপ্তর থেকে কোনো লোক দেখিনি আমাদের। সার ও কীটনাশকের দাম বেড়েছে দফায় দফায়, বেড়েছে উৎপাদন খরচ। পোকার আক্রমণে ফলন নেমেছে অর্ধেকে। আশেপাশের কয়েক গ্রামেও একই অবস্থা। এমন ক্ষতিতে দিশেহারা চাষি। আমাদের ব্যয়বহুল হয়ে যাচ্ছে, টাকা পয়সা বেশি খরচ হচ্ছে বিঘা প্রতিতে। আবার সমস্ত কিছু লেবার ভাড়া এই ভাড়াতে আমাদের অনেক কিছু ব্যয় হয়ে যাচ্ছে, তা কষ্টের কর বললেই চলে। বিঘা প্রতি অন্তত 10-1200 টাকা সার বিষে খরচ হয়েছে। 10-1200 চলে যাচ্ছে বেশি। পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে ধান রোপণের সময় লাইন ও গ্রুপিং পদ্ধতির পরামর্শ কৃষি কর্মকর্তার। এছাড়া পোকা দমনে হাত জাল ও বালাইনাশক প্রয়োগেরও পরামর্শ দিয়েছেন তিনি। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় মাজরা পোকার আক্রমণটা বেড়ে যায়। তো এই বছর আসলে আবহাওয়াটা একটু উষ্ণ বেশি, আর্দ্র বেশি, বৃষ্টি হচ্ছে, গরমও আছে, যার ফলে মাজরার বংশ বিস্তারটা বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে সমন্বিতভাবে এই বালাইটা দমনের জন্য বলছি। বিঘা প্রতি 20 থেকে 25 মন ফলনের আশা থাকলেও এবার 15 থেকে 16 মনের বেশি পাওয়া যাবে না, এমনটাই বলছেন চাষিরা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। বরগুনায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খানের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্থানীয়রা।
দুপুরে উপজেলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা বলেন, একটি মহল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের আগের কিছু ছবি দিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। একজন সরকারি কর্মকর্তার সাথে তার ছবি তুলে ভিন্ন তথ্য উপস্থাপনের পায়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এছাড়া ঝালকাঠিতে কর্মরত সরকারি কর্মকর্তার সঙ্গে পারিবারিক ছবি নিয়েও বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে চক্রটি। এবছর 13 মে মোহাম্মদ রকুনুজ্জামান আমতলীর ইউএনও হিসেবে যোগদান করেন। নিউজ যেটা করা হয়েছে এটাতে আসলে সত্য নিউজ হলে সেটা ভালো হতো, কিন্তু যে নিউজটা হয়েছে সেটা আসলে আমার জন্য খুবই বিব্রতকর এবং হলো আমার জন্য মানহানিকর, যেটা আসলে খুবই কষ্টের পীড়াদায়ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমাম সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোতে গন্ধবপুর মেহরুন মুনেসা ইসলামী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই সম্মেলন হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আলেম ওলামাগণ। এখন থেকে দিনের প্রচারে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। সম্মেলনে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও, স্থানীয় মসজিদ মাদ্রাসার ইমাম ও আলেমগণ উপস্থিত ছিলেন। দেশপ্রেমের বহিঃপ্রকাশ এক একজনের কাছে এক এক রকম। যেমন নাটোরের গুরুদাসপুরে এবার ধানক্ষেতে জাতীয় পতাকার আদল ফুটিয়ে তুলে সেই ভক্তির কথা জানান দিলেন এক কৃষি উদ্যোক্তা। লাল রঙের চারা এখনো উদ্ভাবন হয়নি, তাই নিজের জমিতে উচ্চ ফলনশীল সবুজ ও বেগুনি রঙের চারা দিয়েই জাতীয় পতাকার প্রতিচ্ছবি তৈরি করেছেন ইমরান হোসাইন। দেশের প্রতি ব্যতিক্রমী এই ভালোবাসা দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ। গাঢ় সবুজের মাঝে লাল রঙের মতো বৃত্ত, যেই বৃত্তে এই বদ্বীপের যাবিত জীবন আষ্টেপৃষ্ঠে বাঁধা। জাতীয় পতাকা তাই শুধু একটি প্রতীক নয়, যেন এ জাতিরই প্রতিচ্ছবি। পতাকার সেই সুজলা সুফলা শস্য শ্যামলা যেন এদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে। সেই সবুজের সমারোহ ধরে চলতে গিয়ে হঠাৎই চোখ আটকে যায় এক ধান খেতে। শস্যের মাঝে দেখা মেলে জাতীয় পতাকার প্রতিফলন। পতাকার মতো ধানের জমি আসলে দেখতে অনেক সুন্দর। আমি এরকম বাংলাদেশের পতাকা ধানের জমিতে আমি কখনো দেখিনি, দেখে আমার খুব ভালো লাগলো। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে দেখে যাচ্ছে। জাতীয় পতাকা যদি হয় জনপদকে তুলে ধরার ক্যানভাস, তাহলে জাতির আরেক পরিচয় কৃষিভিত্তিক অর্থনীতি। তাই নাটোরের গুরুদাসপুরের রশিদপুর গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা ইমরান হোসাইন নিজের ৪৫ শতক ধান খেতে ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকার আদল। সবুজ অংশে ব্যবহার করেছেন লং বাসমতি ধানের চারা, আর লাল রঙের চারা উদ্ভাবন না হয় মাঝের বৃত্তে লাগানো হয়েছে পার্পেল রাইস। কৃষিতে কিভাবে উন্নতি সাধন করা যায় সেই চিন্তা থেকেই আমি কৃষিকাজ করি। এবার আমি ৪৫% জমিতে বাংলাদেশের পতাকার আদলে জাতীয় পতাকা তৈরি করেছি ধানের চারা দিয়ে। এখানে ব্যবহার করেছি